তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 9-এর প্রথম ইউনিট টেস্টের ইতিহাস প্রশ্ন দেখো, এই প্রশ্নগুলো রয়েছে। আর আমি তোমাদের সুবিধার জন্য এই টোটাল সেটের সম্পূর্ণ উত্তর কিন্তু প্রোভাইড করব, জানো তোমরা ইতিহাসে ভালো একটা রেজাল্ট করতে পারো। কেন বলো তো? এই প্রশ্নগুলো কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের পরীক্ষাতে খুবই কাজে দিবে এবং তোমরা একটা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের প্রিপারেশন ভালো হোক, তোমরা একটা ভালো রেজাল্ট করো। তাই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মনোযোগ সহকারে দেখবে, কারণ সবই তোমার পরীক্ষার প্রিপারেশনের জন্য সবথেকে বেস্ট। ওকে, দেখো প্রথম পরীক্ষায় ক্লাস 9-এ ইতিহাসের নাম্বার থাকবে 40, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সঠিক উত্তর নির্বাচন করো। 7টি প্রশ্ন, 7 নাম্বার রয়েছে। 1 নাম্বার, ফ্রান্সে প্রচলিত তালে ছিল একটি ধর্মকর, লবণকর, ভূমিকর, আয়কর। দেখো তালে যেটা ছিল সেটা হচ্ছে কি এক রকমের ভূমিকর। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেয়। তারপর দেখো কুলেত মানে কুলেটস বলা হতো অভিজাতদের, যাজকদের, শহরবাসী দরিদ্র মানুষদের, রাজ পরিবারের সদস্যদের। সঠিক উত্তর হবে দেখো শহরবাসী দরিদ্র মানুষদের কিন্তু কুলেত বলা হতো। এরপর 3 নম্বর, নেপোলিয়ান প্রবর্তিত আইন সংহিতা বা কোড নেপোলিয়ান, যেটি কটি ধারা ছিল? দেখো অনেক সময় এই কোড নেপোলিয়ান সংক্রান্ত কিন্তু বড় প্রশ্ন দেয়। এক্ষেত্রে ধারা দেখো 2281টি হবে। অনেক সময় কি দেয়, কোড নেপোলিয়ান কি বা কোড নেপোলিয়ান বলতে কি বোঝো, এই ধরনের 3 নম্বরের প্রশ্ন, অনেক 2 নম্বরের প্রশ্ন, অনেক সময় কিন্তু 4 নম্বরের প্রশ্নও হয়। তো কোড নেপোলিয়ানটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অবশ্যই কিন্তু বড় প্রশ্নটা পড়ে রাখবা। ওকে, তারপরে যেরকম 4 নম্বর প্রশ্ন বলেছে, কনফেডারেশন অফ রাইন কে গঠন করে? অপশন আছে দেখো, প্রথম আলেকজান্ডার, মেটারনিক, নেপোলিয়ান, নেলসন। সঠিক উত্তর হবে দেখো নেপোলিয়ান। আচ্ছা, কনফেডারেশন অফ রাইন এটা কিন্তু বড় প্রশ্ন, অর্থাৎ 2 এবং 4 মার্কস আকারে কিন্তু দেয়, তো এটাও প্রিপারেশন করে রাখবা। আমি ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে থাকবো, হ্যাঁ, তোমরা মন দিয়ে শুনবা। 5 নম্বর, অর্গানাইজেশন অফ লেবার বইটি কার লেখা? লুই ব্ল্যাঙ্ক, সেন্ট সাইমন, কার্ল মার্কস, রবার্ট ওয়েন। তো এখানে দেখো হবে লুই ব্ল্যাঙ্ক। তারপর আসছি 6 নম্বর, টেনিস কোর্টের শপথ কবে হয়েছিল? এখানে অনেকগুলো অপশন আছে, দেখো সঠিক উত্তর হবে 20 জুন 1789 খ্রিস্টাব্দে। আচ্ছা, এই ব্যাপারে তোমাকে বলি, টেনিস কোর্টের শপথ এটাও কিন্তু বড় প্রশ্ন আকারে দেয়, টিকা আকারে দেয়, পড়ে রাখবা। আমি চাই তোমাদের সবার রেজাল্ট ভালো হোক, তোমরা একটা সেরা জায়গায় পৌঁছাও, একটা ভালো রেজাল্ট করো এবং জীবনে ভালো জায়গায় পৌঁছাও। তো ভালো রেজাল্টের জন্য অবশ্যই কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে। আমিও তোমার সাথে সাথে একটু পরিশ্রম করছি, তো মন দিয়ে এগুলো খেয়াল করো। 7 নম্বর, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর কে বলেছিলেন? ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর, দেখো এখানে কথা আছে রুশো, অ্যাডাম স্মিথ, ভলতেয়ার, নেপোলিয়ান। সঠিক উত্তর হবে দেখো অ্যাডাম স্মিথ। আচ্ছা, তারপরে 2-এর প্রশ্ন, এক কথায় উত্তর দাও। তাইদ কি? দেখো বলবো যে ফ্রান্সে প্রচলিত এক প্রকার ধর্মকর যা চর্চাকে দিতে হতো, যা চার্চকে দিতে হতো। আচ্ছা, এখানে তাইদ বলছে, অনেক সময় স্পেলিং কিন্তু অন্যরকমও হয়, কারণ এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো, অর্থাৎ ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ, তো উচ্চারণ কিন্তু বাংলা বিভিন্ন রকম হতে পারে। তো আমরা টোটালটা কিন্তু ইউরোপিয়ান হিস্ট্রি পড়ছি, তাই না? আর তোমাদের ক্লাস 9-এ ইউরোপিয়ান হিস্ট্রি রয়েছে, তো ইউরোপিয়ান হিস্ট্রি কিন্তু মন দিয়ে পড়বে। আর যথেষ্ট ভালো রেজাল্টের জন্য যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলো প্রোভাইড করবো, তো এগুলো মন দিয়ে পড়ে একটা বেটার রেজাল্ট করো। 2 নম্বর, পেনিনসুলার যুদ্ধে নেপোলিয়ান কোন দেশের বিরুদ্ধে লড়েছিলেন? তো দেখো এখানে স্পেন ও পর্তুগাল এবং ইংল্যান্ডও কিন্তু আমরা বলতে পারি অনেক সময়। 3 নম্বর, সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখককে? উত্তর বা দেখো জ্যাক রুসো, জ্যাক রুসো। স্পেলিংগুলো কিন্তু ডিফারেন্সিবলের হবে, তাই না? 4 নম্বর, নেপোলিয়ানকে চূড়ান্তভাবে বন্দি করে কোন দ্বীপে পাঠানো হয়েছিল? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু সেন্ট হেলেনা দ্বীপে। অনেক সময় নেপোলিয়ান সংক্রান্ত বড় প্রশ্ন আসে, ওগুলো প্রিপারেশন করবা। এবার 5 নম্বর, মহাদেশীয় অবরোধ বলতে কি বোঝো? ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করার জন্য নেপোলিয়ান ইউরোপের বন্দরে ব্রিটিশ জাহাজ ঢুকতে নিষেধ করে যে ব্যবস্থা করে নেন, সেটাই কিন্তু মহাদেশীয় অবরোধ নামে পরিচিত। এটা কিন্তু বড় প্রশ্ন আকারে দেয়। তারপরে লিজিয়ন অব অনার কি? যোগ্য ব্যক্তিকে সম্মান জানানোর জন্য নেপোলিয়ান প্রবর্তিত এক বিশেষ রাষ্ট্রীয় উপাধি বা পদক হচ্ছে লিজিয়ন অব অনার। আচ্ছা, ভিডিওটা কিন্তু বড় হবে, কেন বলো তো? টোটাল অ্যান্সার করা আছে, তো তাই মন দিয়ে দেখো। হ্যাঁ, ডাইরেক্টরি শাসন কবে শুরু হয়? এটা 1795 সালে। তারপরে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে 2 মার্কসের প্রশ্ন রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য। সেপ্টেম্বর হত্যাকাণ্ড বলতে কি বোঝো? এটা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইউরোপিয়ান হিস্ট্রির। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, চলো আমরা পড়ি। 1792 সালের সেপ্টেম্বর মাসে ফ্রান্সে যে ভয়াবহ গণহত্যাকাণ্ড ঘটেছিল
তা ইতিহাসের সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। আগস্ট মাসে রাজতন্ত্রের পতনের পর প্যারিসের সাধারণ মানুষ ও উগ্রপন্থীরা আতঙ্কিত হয়ে পড়ে যে জেলখানায় বন্দী রাজভক্তরা বিদেশি শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে বিপ্লব ধ্বংস করে দেবে। এই আতঙ্কে উত্তেজিত জনতা 1792 সালের 2 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত প্যারিসের বিভিন্ন কারাগারে হানা দেয় এবং প্রায় 1200 থেকে 1400 বন্দীকে নৃশংসভাবে হত্যা করে। এর মধ্যে বেশিরভাগই ছিল যাজক এবং রাজভক্ত সাধারণ মানুষ। তারা দেখো কি ভয়ানক একটা একটা অধ্যায়, তাই না? তো সেটাই কিন্তু সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। তো আমরা ইউরোপিয়ান হিস্ট্রিতে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু মন দিয়ে পড়বো, কারণ এগুলো পরীক্ষাতেও দেয় আর তার পাশাপাশি আমাদের কিন্তু জানারও দরকার আছে, তাই না? ইতিহাস যেটা জানবো এবং ভবিষ্যৎকে আমরা শুধরাবো, একটা সুন্দর ভবিষ্যৎ আমরা তৈরি করবো, দেশকে শুধরাবো, তাই না? দেশ, পৃথিবীর সমস্ত জায়গায় একটা সুন্দর একটা আবহাওয়া নিয়ে আসবো, তার জন্যই কিন্তু আমরা ইতিহাস পড়ি, তাই না? ওকে, দেখো তারপরে আছে অস্ট্রিয়ারিজম বলতে কী বোঝো? অস্ট্রিয়ারিজম কথাটির আক্ষরিক অর্থ হলো পুরাতন ব্যবস্থা। তার মানে অস্ট্রিয়ারিজম মানে পুরাতন একটা ব্যবস্থা বা সিস্টেম। এখানে বলছে দেখো 1789 সালে ফরাসি বিপ্লবের আগের সময়কালে ফ্রান্স তথা ইউরোপের অধিকাংশ দেশে যে রাজনৈতিক, মানে কি ছিল, রাজনৈতিক মানে পলিটিক্যাল ইস্যু ছিল, সামাজিক মানে সোশ্যাল যেটা বলছে, এবং তার পাশাপাশি দেখো বলছে যে অর্থনৈতিক অর্থাৎ ইকোনমিক্যালে, তার মানে কি দেখা যাচ্ছে পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ব্যবস্থা যে প্রচলিত ছিল তাকেই কিন্তু অস্ট্রিয়ারিজম বলা হয়, মানে পুরাতন সেই সিস্টেমটাকে বলা হচ্ছে, তাই না? তো এই ব্যবস্থার সমাজ 3টি স্টেট বা 3টি স্তরে বিভক্ত ছিল, মানে সমাজে 3 টাইপের স্টেট ছিল বা স্টেজ ছিল, মানে 3 ধরনের আমরা স্তর বলতে পারি। এবং রাজা ঈশ্বর দত্ত ক্ষমতা বিশ্বাসী হয়ে চরম স্বৈরাচারী শাসন চালাতেন। মানে ধরো রাজা যে খুব ভালো তা বলবো না, স্বৈরাচারী, এখানে বলছে স্বৈরাচারী শাসন ব্যবস্থা, তাই না? তো বিপ্লবের মাধ্যমে এই বৈষম্যমূলক পুরাতন ব্যবস্থার অবসান ঘটে। তার মানে ইতিহাসে দেখবে যত রকমের বিপ্লব আছে, তাই না, যত রকমের যুদ্ধ বিপ্লব, এগুলো সবই কিন্তু কোনো একটা সিস্টেমের বিরুদ্ধে লড়তে হয়, তাই না? একটা নতুন সিস্টেম আনার জন্য, যে সিস্টেমটা ভালো হবে, সেই সিস্টেমটা যেটা আনা হচ্ছে সেই সিস্টেমটা একটা সময় পর্যন্ত কিন্তু ভালো থাকে। একটা নতুন সিস্টেম আনার পর সেটা ভালো থাকলো, তারপরে তার মধ্যেও দেখা যাচ্ছে বিভিন্ন রকম ঘটনা ঘটার পরে দেখা যাচ্ছে সেই সিস্টেমটাও কিন্তু একটা সময় মানুষের কাছে কষ্টকর হয়ে দাঁড়ায়। তো এই পরিস্থিতিকে আবার বদলানো হয়। এইভাবেই কিন্তু দিনকে দিন আমাদের ইতিহাস কিন্তু বদলাচ্ছে, তাই না? সবটাই কিন্তু রেভলিউশন বলতে পারি, বা মানুষের উন্নতির প্রকল্পে, বা সমাজ, দেশ, পৃথিবী সব কিছুর কিন্তু ভালো চাওয়ার জন্য হচ্ছে, কারণ আমরা সবাই একটা সুন্দর পৃথিবী চাই। তাই তোমাদের মন দিয়ে পড়তে হবে, কারণ তোমরাই কিন্তু ভবিষ্যতের নাগরিক, তাই তোমাদেরকেও কিন্তু অনেক ভালো মানুষ হতে হবে, তাই না? নেক্সট আসছি প্যাট্রিশিয়ান ও প্ল্যাবিয়ান কারা। দেখো আমার স্টুডেন্টরা অনেকে বলে ভালো রেজাল্টের জন্য, আমি বলি ঠিক আছে, বলে যে ফার্স্ট হতে হবে, হ্যাঁ ঠিক আছে, আমি আমার লাইফে প্রচুর ফার্স্ট তৈরি করেছি, কারণ আমি নিজেও ফার্স্ট ছিলাম। এবার আমি ওদেরকে বলি যে ফার্স্ট হওয়াটা না চেয়ে তুমি চাইতে পারো যে আমি একটা ভালো মানুষ হও। দেখো আমি সবসময় এটাই বলি যে তোমরা ভালো মানুষ হও, কারণ ভালো মানুষ হলে ফার্স্ট সে এমনিতেই হয়ে যাবে। ফার্স্ট কেন, সব কিছু সে করতে পারবে, কারণ প্রথমত আমাদের জীবনের সবার টার্গেট হওয়া দরকার আমরা একটা ভালো মানুষ হব। যদি একটা ভালো মানুষ হতে পারি তাহলে সব কিছুই চলে আসবে, তাই না? তবে আমাদের পৃথিবীটা আরও সুন্দর হবে দাঁড়াবে, তাই না? চলে আসছে দেখো উত্তরে। আচ্ছা, প্রশ্নটা কী ছিল? প্ল্যাট্রিশিয়ান এবং প্ল্যাবিয়ান, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, প্রিপারেশন করবা, কারণ ভালো রেজাল্ট করতে হবে। তো প্রাচীন রোমান সমাজে নাগরিকেরা প্রধানত 2টি শ্রেণীতে বিভক্ত ছিল। কীরকম? একটা ছিল প্র্যাকটিশিয়ান, এরা কী ছিল? দেখো এরা ছিল রোমের উচ্চবংশীয়, মানে প্র্যাকটিশিয়ানরা হচ্ছে উচ্চবংশীয়, অভিজাত এবং প্রভাবশালী শ্রেণী। রাষ্ট্রের শাসন ক্ষমতা এবং অধিকাংশ জমি এদের দখলে ছিল। তার মানে প্র্যাকটিশিয়ানরা যথেষ্ট প্রভাবী মানুষ ছিল, তারা অভিজাত, উচ্চবংশীয়, সব দিক দিয়ে শাসন ক্ষমতা, অধিকাংশ জমি ম্যাক্সিমাম কিন্তু এদের দখলেই থাকতো। এবার যে প্ল্যাবিয়ান কারা, এরা ছিল রোমের সাধারণ নাগরিক, মানে সাধারণ নাগরিক যারা হচ্ছে নিম্নবর্গের, অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে বলো, অন্যান্য দিক দিয়ে যারা পিছিয়ে আছে, যেমন কৃষক বলতে পারো, কারিগরি বলতে পারো, বণিক বলতে পারি। এদের শুরুতে এদের কোনো রাজনৈতিক অধিকার কিন্তু ছিল না, মানে যে খুব অধিকার দেওয়া আছে তা না। এরা প্র্যাকটিশিয়ানদের দ্বারা শোষিত হতো, মানে প্র্যাকটিশিয়ানরা কিন্তু এদের উপর জোর জুলুম করতো। ফরাসি বিপ্লবের সময় সম অধিকারের দাবিতে 3য় শ্রেণীর সংগ্রামকে অনেক সময় এই প্র্যাকটিশিয়ান প্ল্যাবিয়ান দ্বন্দ্বের সঙ্গে তুলনা করা হয়। তার মানে ইকুয়ালিটি বন্টন করতে হবে পৃথিবীতে, সবাইকে সমান অধিকার করতে হবে, কারণ আমাদের একটা সুন্দর পৃথিবী তৈরি করতে হবে, তাই না? একটা সুন্দর মানবকুল তৈরি করতে হবে। রাইন রাষ্ট্রসংঘ বা কনফেডারেশন অফ রাইন কি? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মানে এই সেটে যে প্রশ্নগুলো রয়েছে ম্যাক্সিমামটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো দুর্ধর্ষ লেভেলের প্রিপারেশনের জন্য বেস্ট ভিডিও আমি মনে করি। টোটাল ইউটিউবে যদি বলি যে হিস্ট্রি আমি যতগুলো এই পর্যন্ত সেট দিয়েছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সেট এটা। তো মন দিয়ে পড়ো। দেখো রাইন রাষ্ট্রসংঘ বা কনফেডারেশন অফ রাইন খুব ইম্পর্টেন্ট, খুব আসে পরীক্ষায়। নেপোলিয়ন বোনাপার্ট জার্মানির উপর নিজের আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে এক বিশেষ পদক্ষেপ নিয়েছিল। তার মানে জার্মানিতে তার একচেটিয়া কী করতে হবে, একটা ক্ষমতা দখল করতে হবে, তার জন্য কী করছিল, সে কিছু কিছু স্টেপ বা কিছু বিশেষ পদক্ষেপ নিয়েছিল। তিনি পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটিয়ে জার্মানির ছোট ছোট
38টি বা 39টি মতান্তর হতে পারে। তার মানে কেন এখানে 38 বা 39টি কেন বলেছে? দেখো বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন মতবাদ রয়েছে কীরকম, তাদের মধ্যে কন্ট্রাডিকশন রয়েছে। কেউ বলছে 38টি, কেউ বলছে 39টি। এটা কিন্তু ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর ইতিহাসে কিন্তু এই মতান্তর, তারপরে তর্ক বিতর্ক, তারপরে দেখো কন্ট্রাডিকশন, এগুলো কিন্তু চলতে থাকে। এগুলো ভালো কেন? ইতিহাসটাকে আমরা আরও বেশি সমৃদ্ধ করতে পারবো। বিভিন্ন চর্চার বিষয়, ইতিহাসটা মানে চর্চা করতে পারলে আমরা দীর্ঘ দিনের যে ইতিহাসটা সেটা জানতে পারবো, মানুষের সামনে আরও সুন্দর করে উপস্থাপন করতে পারবো। তো মতান্তর বলতে এই সমস্ত ওয়ার্ড আমরা অনেক সময় উচ্চারণ করবো, এতে কিন্তু তোমার ভাষাটাকে আরও বেশি মার্জিত করবে এবং রেজাল্টটাও কিন্তু অনেক ভালো হবে। তার মানে তোমার লেখাটা কোনো অংশে কিন্তু কমজোরি না, তোমার লেখাটা অনেক হাই লেভেলে যাচ্ছে। তার জন্য এই সমস্ত ওয়ার্ড যদি পারো, লিখতে পারো। তবে সব জায়গাটাই না। দেখো এখানে বলছে যে 38 থেকে 39টি রাজ্যকে একত্রিত করে 1806 সালে একটি সামরিক ইউনিয়ন বা রাষ্ট্রসংঘ গঠন করেন। একেই বলা হয় রাইন রাষ্ট্রসংঘ বা কনফেডারেশন অফ রাইন। তার মানে 38 বা 39টি কী করলো, ছোটো ছোটো যে রাজ্য আছে সেগুলোকে আলটিমেটলি এক জায়গাটায় যুক্ত করলো একটা রাষ্ট্র করলো, যেটা কনফেডারেশন অফ রাইন নামে পরিচিত। দেখো আমরা কত সহজে এই সিম্পল বিষয়গুলো বুঝে গেলাম। সিম্পল না, আমরা অনেক সময় এত ক্রিটিক্যাল ভাবি যে আমাদের সহজ জিনিসগুলোকে আমরা ক্রিটিক্যাল বানিয়ে দিই, পড়াগুলোকে কঠিন বানিয়ে দিই। আমার টার্গেট কী বলো তো, তোমাদের কাছে পড়াগুলোকে সহজভাবে রিপ্রেজেন্টেশন করা, যে রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তোমরা খুব সহজে পড়াগুলো শিখতে পারবে এবং সুন্দর একটা পরীক্ষা দিয়ে আসতে পারবে। ভালো করে যদি বুঝতে পারি তবে কিন্তু একটা বেটার রেজাল্ট করে আসতে পারবো। আমি তোমাদের আগে বলতাম যে বুঝতে পারলে কিন্তু লিখতে পারবো। আমি কিন্তু গল্প করছি আর পড়াচ্ছি তোমাদেরকে। হ্যাঁ দেখো, এর ফলে যে কনফেডারেশন অফ রাইন, এর ফলে কি হলো, জার্মানি থেকে অস্ট্রিয়া ও প্রুশিয়ার প্রভাব হ্রাস পায়, মানে ক্ষমতা কমে যায় এবং পরোক্ষভাবে নেপোলিয়নের ক্ষমতা কিন্তু ইনক্রিজিং অর্থাৎ বৃদ্ধি পেতে থাকে। চলে আসছে নেক্সটে, যেগুলো 3টি প্রশ্নের উত্তর দাও, 3, 4, 12 নম্বর। দেখো প্রথম প্রশ্ন আছে, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কেন? তো আমরা অ্যান্সার লিখবো। দেখো বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ প্রাক বিপ্লব ফ্রান্সের কর ব্যবস্থাকে সমালোচনা করে এই মন্তব্য করেছিলেন। এর প্রধান কারণগুলি হলো বৈষম্যমূলক কর ব্যবস্থা। কীরকম, ফ্রান্সের 90% মানুষ তৃতীয় সম্প্রদায়ের সমস্ত কর দিতে বাধ্য থাকতো, অথচ সুবিধাভোগী যাচক অভিজাতরা কোনো কিন্তু কর দিত না। অবৈজ্ঞানিক পদ্ধতি বলতে কি বলবো, কর আদায়ের পদ্ধতি ছিল অত্যন্ত জটিল এবং দুর্নীতিগ্রস্ত। কৃষকদের আয়ের প্রায় 80% বিভিন্ন কর, যেমন তেল, ক্যাপিটেশন, ভিটিংয়ের, এই সমস্ত বিষয়গুলো মেটাতে চলে যেত। অভ্যন্তরীণ শুল্ক, দেখো দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য নিয়ে যেতে অসংখ্য জায়গায় শুল্ক দিতে হতো, যা ব্যবসা বাণিজ্যের পথে বাধা ছিল। এত যদি পরিমাণে ট্যাক্স দেয় তাহলে বিজনেসম্যানরাও তো বিরক্ত হয়ে যাবে, তাই না? তো এরকম একটা বিষয় হলে তো কোনো দিক দিয়ে তো লাভবান হবে না, তো বিজনেসটা কেন সব কিছুতে কিন্তু একটা ভাটা পড়ে যাবে, তাই না? নেক্সট আছে লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় এখানে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো 1813 সালে সংঘটিত লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় কারণ এই যুদ্ধে নেপোলিয়নের ফ্রান্সের বিরুদ্ধে ইউরোপের প্রায় সব প্রধান শক্তি, যেমন রাশিয়া, প্রুশিয়া, অস্ট্রিয়া এবং সুইডেন একত্রিত হয়ে লড়েছিল। ইউরোপের বিভিন্ন জাতির মানুষ তাদের জাতীয় স্বাধীনতা রক্ষার জন্য সম্মিলিতভাবে, মানে সবাই একভাবে একটা ইউনিয়নের মাধ্যমে কী করছিল, নেপোলিয়নের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছিল। অনেক দেশের মানুষ এই যুদ্ধকে বিদেশি শাসনের হাত থেকে মুক্তির লড়াই হিসেবে দেখেছিলেন। নেক্সট, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝো? মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো ইংল্যান্ড ছিল নেপোলিয়নের প্রধান শত্রু, কিন্তু শক্তিশালী নৌবাহিনী থাকায় ইংল্যান্ডকে সরাসরি যুদ্ধে হারানো কঠিন ছিল। তাই নেপোলিয়ন ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে ধ্বংস করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করে তাকে মহাদেশীয় অবরোধ বা কন্টিনেন্টাল সিস্টেম বলা হয়। 1806 সালে বার্লিন ডিগ্রি এবং 1807 সালে মিলান ডিগ্রির মাধ্যমে তিনি ঘোষণা করেন যে ইউরোপের কোনো দেশ ইংল্যান্ডের সাথে বাণিজ্য করতে পারবে না, কোনো ইংরেজ জাহাজ ইউরোপের বন্দরে প্রবেশ করতে পারবে না। এই ব্যবস্থার উদ্দেশ্য ছিল বাণিজ্য বন্ধ করে ইংল্যান্ডকে দুর্ভিক্ষ এবং বেকারত্বের সৃষ্টি করা। দেখো তাহলে কীভাবে হিস্ট্রিটাকে চেঞ্জ করা, তাই না? মানে কীভাবে একটা দেশের অর্থনৈতিক অবস্থাকে ভাঙার প্রসেস, তাই না? নেক্সট 4 নম্বর, নেপোলিয়ন বিপ্লবের সন্তান বলা হয় কেন? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, যে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? ঐতিহাসিক নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বললেন, কারণ কি ঐতিহাসিকরা? কারণ হচ্ছে বিপ্লবের সুযোগ। আমি কিছু পয়েন্ট দিলাম। ফরাসি বিপ্লব না ঘটলে নেপোলিয়নের মতো একজন সাধারণ কোর্সিকান পরিবারের যুবক কখনো ফ্রান্সের সম্রাট হতে পারতেন না। এই বিপ্লব তার উত্থানের পথ, মানে উঠে দাঁড়ানোর পথ কিন্তু প্রশস্ত করেছিল। আদর্শের প্রসার, কীরকম? বিপ্লবের মূল আদর্শ সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। যে কোনো বিপ্লবে কিন্তু তাই হয়। সাম্য মানে ইকুয়াল, সবার মধ্যে সমান একটা সুযোগ থাকবে। মৈত্রী বলে বন্ধুত্ব একটা পার্ট থাকবে, এবং স্বাধীনতা বলতে সবাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে। তো নেপোলিয়ন তার কোড নেপোলিয়ন ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে ইউরোপের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। এবার সামাজিক পরিবর্তন বলতে সোশ্যাল চেঞ্জটা কী হয়েছিল? তিনি ফ্রান্সে বংশকৌলীন্যের পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে কাজের অধিকার প্রতিষ্ঠা করেন, যা ছিল ফরাসি বিপ্লবের অন্যতম প্রধান লক্ষ্য। এবার আসছি 5-এ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8-8 বাস্তিল দুর্গের পতনের কারণগুলি দেখো, ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। বাস্তিল দুর্গ ছিল প্যারিসে অবস্থিত একটি প্রাচীন কেল্লা।
না ওই যে আমরা বললাম বাঁশের কেল্লা যেরকম বলি ওরকম একটা কেল্লা বলতে পারো বা দুর্গ বলতে পারো, যা ফরাসি রাজতন্ত্রের নিরঙ্কুশ ক্ষমতা এবং অত্যাচারের প্রতীক হিসেবে পরিচিত ছিল। মানে এখানে কি বলতো, রাজতন্ত্র ক্ষমতা ছিল এবং অত্যাচারের প্রতীক, মানে এটা দেখলেই হয়তো মনের মধ্যে একটা ভয়ানক একটা বিষয় চলে আসবে, এরকম একটা বিষয়ের কথা বলছে, ইতিহাসের বিষয়, তাই না? এর পতনের প্রধান কারণগুলি ছিল রাজার হঠকারী সিদ্ধান্ত, অর্থাৎ রাজা হট করে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো, এতে সাধারণ মানুষের কী হবে সেটা দেখতেও গেল না। সম্রাট সরস লুই জনপ্রিয় অর্থমন্ত্রী নেকারকে পদচ্যুত করলো এবং প্যারিসে সৈন্য সমাবেশ করলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। দেখবা যে কোনো পাওয়ারফুল বিষয়গুলো, হয়তো রাজতন্ত্রের ক্ষেত্রে যদি চিন্তা করি, সে বেশিরভাগ রাজতন্ত্র কিন্তু এইভাবেই কিন্তু ক্ষমতাচ্যুত হচ্ছে বা ধ্বংস হয়ে গেছে, ইতিহাসের পাতাতে দেখলে পারে, তাই না? তার মানে ক্ষমতার সঠিক প্রয়োগ যতদিন থাকবে ততক্ষণ সে ভালো থাকবে, যখন সে থাকবে না থাকলে পরে যে কোনো সাম্রাজ্য কিন্তু একদিন শেষ হয়ে যাবে। ইতিহাসের পাতাতে কিন্তু এরকম হাজার হাজার কাহিনী আমরা দেখেছি। তাই জীবনে শান্ত থাকো, এমন কিছু করো যেন তোমার জন্য যেন কারো ক্ষতি না হয়, এমন কিছু করো তুমি নিজেকে ভালো করো, নিজের পরিবারকে ভালো করো, নিজের দেশকে ভালো করো, এই পৃথিবীকে আরও সুখ শান্তি দিয়ে ভরিয়ে দিয়ে যাও। অর্থাৎ টোটাল মানবতার পাঠ নিয়ে আমাদের চলতে হবে জীবনে। এই মানবতার পাঠ থেকে যখনই আমরা সরে দাঁড়াবো তখনই হয়তো আমাদের জীবনে আসবে বিপদ। কারণ আমরা সবাই একটা সুন্দর সকালের অপেক্ষায় থাকি, একটা সুন্দর সকাল, একটা সুন্দর ভবিষ্যৎ আসবে। ওকে, তার জন্যই পড়াশোনা, তার জন্যই বিভিন্ন রকম নীতিগল্প শেখা, তার জন্যই বিভিন্ন রকম কাজকর্ম শেখা। বাস চলো আমরা মন দিয়ে পড়ি। আমিও যেরকম এখন চাচ্ছি যে আমার যে স্টুডেন্ট, হ্যাঁ তুমিও আমার স্টুডেন্ট, কারণ আমি তোমাকে পড়াচ্ছি, তাই না? তো আমার স্টুডেন্টরাও যেন ভবিষ্যতে আমার দেশ, আমাদের পৃথিবীতে যেন আরও অনেক কিছু ভালো কিছু নিয়ে আসতে পারে। চলো, আমার এই স্বপ্ন সফল হবেই, কারণ তোমরা অনেক ভালো রেজাল্ট করবে, লাইফে একটা সেরা জায়গা পৌঁছাবে। গল্প করবো আর পড়বো, হ্যাঁ, কারণ অনেক বড় একটা সেট টোটাল অ্যান্সার তো। আর এর মাধ্যমে শুধুমাত্র এই প্রশ্নই নয়, এই প্রশ্নের পাশাপাশি কিন্তু আমরা একটা সুন্দর কনসেপচুয়াল একটা আইডিয়া পেয়ে গেলাম, যেটা আমাদের ইউরোপিয়ান হিস্ট্রি সম্পর্কে কিন্তু একটা কঠিন মনোভাব ছিল। অনেকেই বলে দাদা আমার হিস্ট্রি প্রবলেম আছে, আমি বলি আমি তো ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স পড়াই, আমি তো সায়েন্সের কী করে হয়? বলে দাদা তুমি তোমার কনসেপ্ট কিছু কনসেপ্ট ক্লিয়ার করে দাও যেন করতে পারি। তো বিষয়টা হচ্ছে বুঝতে হবে, যখন আমরা বুঝে পড়ি যতটুকু হয় আমাদের। অস্ত্রশস্ত্রের অনুসন্ধান, উত্তেজিত জনতা নিজেদের আত্মরক্ষার জন্য অস্ত্রের সন্ধানে বের হয়, এটা ঠিক তো, নিজেকে বাঁচাতে হবে, বাঁচানোর জন্য সে কী করছে? অস্ত্র কালেক্ট করছে। কেন? তারা জানতে পারে যে বাস্তিল দুর্গে প্রচুর পরিমাণে বারুদ ও গোলাগুলি মজুদ আছে। তার মানে তারা জানতে পারলো যে বাস্তিল দুর্গে প্রচুর পরিমাণে কী আছে? অস্ত্র আছে, এটা আছে, ওটা আছে। তো নিজেদেরকে বাঁচতে হবে, যদি ওটা দখল করে নিই তাহলে ওখান থেকে অস্ত্র নিয়ে নিজেদেরকে আত্মরক্ষা করতে পারবো। এই বিষয়টা কিন্তু মানুষের মধ্যে ঢুকলো, তার জন্য হয়তো আক্রমণ করলো। তাহলে এটা একটা লজিক, তো সায়েন্সের মতো চিন্তা করে ধরতে হবে যে এটা একটা কারণ। খাদ্য সংকট ও উচ্চ মূল্য, কীরকম? সেই সময় প্যারিসের রুটির দাম আকাশচুম্বী হয়েছিল এবং খাদ্যাভাব দেখা দিয়েছিল। ভাবো রুটির দাম যদি প্রচুর হয়ে যায় তাহলে মানুষ খাবে কি? ওখানকার মেন খাবার তো রুটি, তাই না? এবার দেখো রুটির দাম যদি অনেক হয়ে যায় তাহলে মানুষ খাবে কি? এবার খাবারের দাম অনেক হয়ে গেলে মানুষ তো নিজেদের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হবে। কেন? ক্ষুধার্ত পেট কখনো কিন্তু অন্য কিছু বোঝে না। ক্ষুধার্ত পেট কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে যায়, তাই না? ক্ষুধার্ত মানুষ এই দুর্গটি রাজকীয় শোষণের কেন্দ্রবিন্দু বলে মনে করতো। তাদের মনে হচ্ছিল যে তাদের যে ক্ষুধা, তাদের যে কষ্ট, সব কিছুর কেন্দ্রবিন্দু এই বাস্তিল দুর্গ। তো এর জন্য আমাদের কিছু করতে হবে, এটার পতন ঘটলেই হয়তো আমাদের খাবার দাবার সব কিছু চলে আসবে। তো এই কারণেও হতে পারে। বন্দিমুক্ত, কীরকম? বাস্তিল দুর্গটি রাজনৈতিক বন্দীদের আটকে রাখার জন্য ব্যবহৃত হতো। তার মানে যারা বন্দি আছে তাদেরকে ওখানে আটকে রাখছে, তাহলে সাধারণ মানুষ কী করবে? যাদের ধরো কোনো একটা ফ্যামিলির কোনো একটা লোককে ওখানে আটকে রাখছে, কারো বাবা, কারো মা, কারো হয়তো ভাই, কারো দাদা, কারো দাদু, কাউকে আটকে রাখলো, তাহলে বাড়ির লোকগুলো কী চাইবে? যে আমাদের সবার ওখানে আটকে রাখছে, আমাদের রিলেটিভগুলোকে যেতে হবে, আক্রমণ করতে হবে এবং নিজেদের যে আত্মীয়গুলো আছে বা নিজের যে ভাই বোন যারা আছে তাদেরকে রক্ষা করে নিয়ে আসতে হবে, মানে ছাড়িয়ে নিয়ে আসতে হবে। এই কারণেও হতে পারে। এইভাবে না অ্যানালাইসিস করে পড়ো, দেখবো হিস্ট্রি ভালো লাগবে। সাধারণ মানুষের ধারণা ছিল সেখানে অনেক নিরাপরাধ মানুষ বিনা বিচারে আটকে রাখা হয়েছে। হয়তো হ্যাঁ অনেকের উপর হয়তো কোনো রকম ক্রাইমই করেনি, কোনো রকম ক্রাইম বলতে কোনো রকম অন্যায় করেনি, কিন্তু তা সত্ত্বেও তাকে আটকে রাখা হয়েছে, তাহলে তাদেরকে ছাড়িয়ে আনতে হবে ওই দুর্গটা। নেক্সট, বাস্তিল দুর্গের পতনের গুরুত্বগুলি। দেখো এই পার্টটা পড়বা, বাস্তিল দুর্গের পতনের কারণগুলো আমি একটু টেনে নিচ্ছি, তুমি পড়ে নিও একটু, হ্যাঁ? ওকে, আচ্ছা নেক্সট এটা আছে, একটু রিডিং পড়ে নাও, হয়ে যাবেন। আচ্ছা, এবার উপসংহারও দিয়ে দিলাম। ওকে, এবার দেখো বলেছে যে উপসংহারে বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফ্রান্সে অস্ট্রিয়া রেজিম মানে কি আমরা বললাম একটু আগে, যে পুরাতন ব্যবস্থার যেটা ছিল সেটা ধ্বংসের সূচনা হয় এবং আধুনিক গণতান্ত্রিক আদর্শের পথ প্রশস্ত হয়।
বাস আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। তো এইবার আমি কিন্তু তোমাকে বলবো যে এই ভিডিওটা ভালো লাগছে তো অবশ্যই আমি জানি। তো তুমি তোমার বেস্ট ফ্রেন্ড হোক, তোমার বন্ধুদেরকে বান্ধবীদেরকে হোক, সবাইকে কিন্তু শেয়ার করবে, হ্যাঁ? আর তার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিও তো ভালো লেগেছে তাই অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। তো বেস্ট অফ লাক।